পাইনিয়র বেঙ্গল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা তাদের গামা নাইফ রেডিও সার্জারি কার্যক্রম শুরু করেছে, যা পূর্ব ভারতে উন্নত ও উচ্চ নির্ভুল বিকিরণ চিকিৎসার সহজলভ্যতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আইএনকেতে প্রথম গামা নাইফ পদ্ধতিটি 10 আগস্ট 2026 তারিখে সফলভাবে সম্পন্ন করা হয়। চিকিৎসাধীন প্রথম রোগী ছিলেন কাশ্মীরের একজন তরুণ, যিনি পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমায় আক্রান্ত ছিলেন এবং ইনস্টিটিউটের কনসালটেন্ট নিউরোসার্জন ডাক্তার রাজেশ ভোসলের তত্ত্বাবধানে তার গামা নাইফ রেডিও সার্জারি করা হয়। গামা নাইফ রেডিও সার্জারিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের বাফেলো রোজওয়েল পার্ক কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারের ডাক্তার ধীরেন্দ্র প্রসাদ এবং প্রাগের মেডিকেল ফিজিসিস্ট জনাব জোসেফ নভটনির বিশেষজ্ঞ তত্ত্বাবধানে এই প্রক্রিয়াটি পরিচালিত হয়েছিল। গামা নাইফ রেডিও সার্জারি হল স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারির একটি অত্যন্ত নির্ভুল ও অস্ত্রোপচারবিহীন পদ্ধতি, যা মস্তিষ্কের অভ্যন্তরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট বিকিরণ পৌঁছে দেওয়ার জন্য এবং পার্শ্ববর্তী স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গে বিকিরণের প্রভাব। এই পদ্ধতিতে কোনো অস্ত্রোপচারজনিত কাটাছেঁড়া করা হয় না। উপযুক্তভাবে নির্বাচিত রোগীদের ক্ষেত্রে ডে কেয়ার ভিত্তিতে এই চিকিৎসা সম্পন্ন করা যেতে পারে, যার ফলে রোগীরা প্রচলিত ব্রেন সার্জারির সাথে যুক্ত দীর্ঘ পুনরুদ্ধার প্রক্রিয়া ছাড়াই বাড়ি ফিরে যেতে পারেন। আইএনকেতে গামা নাইফ কার্যক্রম শুরু হওয়ার ফলে পূর্ব ও উত্তর পূর্ব ভারতসহ পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের জন্য উন্নত রেডিও সার্জিক্যাল চিকিৎসার সুযোগ উল্লেখযোগ্যভাবে প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। যারা চান না মাথার খুলি কেটে ব্রেনের ভেতরে টিউমার অপারেশন হোক বা বড় বড় এরকম সার্জারি হোক, তাদের পক্ষে এটা একটা ব্লেসিং। এই জন্য কেননা তারা এখন শুধু ওপিডিতে আসবেন, তাদের এমআরআই সিটি স্ক্যান হবে, ডায়াগনোসিস হবে যে তাদের টিউমার আছে, তারপরে আরও কয়েকটি স্ক্যান করা হবে, তার ফলে জানা যাবে যে টিউমারটি গামা নাইফে অপারেট করা যাবে কিনা, এবং যদি সেটা করা যায় তাহলে তারা ডে কেয়ার প্রসিডিওর হিসেবে সকালবেলায় আসবে, কিছুক্ষণের জন্য থাকবে, সার্জারি হবে। মানে সার্জারি তো নয়, এটা তো নাইফটা তো ইজ এ মিসনোমার, বিকজ যদিও গামা নাইফ, কিন্তু নাইফের কোনো সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে কনসেন্ট্রেটেড এক্সরেজ, যা দিয়ে টিউমারটিকে গলিয়ে দেওয়া হয় বা এটা গ্রোথটাকে স্টপ করে দেওয়া হয়। এবং এইটি করার পর পেশেন্ট সেই দিনই বাড়ি ফিরে যেতে পারবেন। তাদের যে সহজাত ভয়, নাইফের তলায় যাবার, ওটি লাইটসের নিচে যাবার, এই যে অ্যানাস্থেশিয়া হবার, এই সমস্ত জিনিসটাকে পুরোপুরি অ্যাভয়েড করে এই সাংঘাতিক একটা রোগ, ক্যান্সার ব্রেনের, সেটা কিন্তু ট্রিট করা যেতে পারে। এবং যেহেতু আমরা এই একটা প্রায় পিপিপি মডেলে নট ফর প্রফিট হসপিটাল, সেহেতু আমরা শিওর যেটা আমরা ভারতবর্ষের অন্য যে কোনো প্রাইভেট হসপিটালের থেকে অনেক কম খরচে এটা আমরা উপস্থিত করতে পারবো আমাদের পেশেন্টদের জন্য। কিছুই করতে হবে না, পেশেন্ট যে কোনো ওপিডিতে আসবে, কারণ আমাদের তো নিউরো সায়েন্সেস হসপিটাল, মানে নিউরোর যত রকম রোগ আছে সব কিছুর ট্রিটমেন্ট হয় এখানে। সুতরাং আমাদের এখানে নিউরোলজিস্টও আছে, নিউরো সার্জনও আছে, নিউরো সাইকিয়াট্রিস্টও আছে। এই তিনটে ক্যাটাগরির পেশেন্টই এই গামা নাইফের কিন্তু লাভ উঠাতে পারেন। সুতরাং এরা যখন ওপিডিতে আসবেন, তখন যে ডাক্তাররা তাদের দেখবেন, যে কনসালটেন্টরা তারা দেখবেন, তারা তখন ডিসাইড করবেন যে এরা ওপেন সার্জারির জন্য উপযুক্ত অথবা গামা নাইফের চিকিৎসা করা যেতে পারে, এবং সেই হিসেবে তাদেরকে কাউন্সেল করবেন। এবারে ওনারা যেরকমভাবে এগোবেন, মানে ওরা যদি চান গামা নাইফ করাতে, তারা গামা নাইফে আসতে পারেন, অথবা যদি ওপেন সার্জারি করাতে চান করতে পারেন। এর জন্য শুধু যে টিউমার ইত্যাদি নয়, বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন টেম্পোরাল ইয়েটা আমাদের যেটা কি বলে বেসিক্যালি কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে যেগুলো নার্ভের ব্যথা ট্যাথা, এগুলো চিকিৎসা করা যেতে পারে। নিউরো সাইকিয়াট্রির কিছু প্রবলেম আছে, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে গেল, এপিলেপসি হয়ে গেল, এইসব জিনিসগুলো এখানে গামা নাইফ দিয়ে চিকিৎসা করা যেতে পারে। আর এই যে মেশিনটির খরচা কিরকম, মানে ছুরি কাঁচি চালানো অপারেশনের খরচ এবং এটা খরচকে কোনো কম্প্যারিজন ঠিক করা যাবে না, কারণ এটাতে তো খালি একটা সিটিংয়ের ব্যাপার। অপারেশনের জন্য সে ভর্তি হবে, তাকে অন্ততপক্ষে 7 থেকে 8 দিন থাকতে হবে, তার অপারেশন হবে, তার হসপিটালে থাকার খরচ আছে, এই সমস্ত খরচগুলোকে অ্যাড করতে হবে। সুতরাং এইগুলো যদি পুরো অ্যাড করেন, তাহলে এই দুটোর মধ্যে খুব একটা তফাৎ কিন্তু হবে না। বোধহয় গামা নাইফটা বোধহয় সস্তাই হবে। সো গামা নাইফ মানে কি সার্জারি, বাট নাইফলেস সার্জারি, ঠিক আছে? এটা রেডিয়েশন সার্জারি, একটু গামা নাইফ আছে, তার সঙ্গে কোনো রোবোটিক কোনো তারপর আপনার কোশ্চেন তো রোবোটিক কি আছে? রোবোটিক ইজ দ্য থিং কি এনি সার্জন সিটিং এনিওয়্যার can do surgery, but through robot can do surgery. Gamma नाइफ में क्या है कि ये तो डायरेक्ट प्लानिंग एंड डायरेक्ट डिलीवरी ऑफ रेडिएशन।
सो गामा नाइफ रोबोटिक कोई रिलेशन डायरेक्ट रिलेशन ना इनडायरेक्ट होते पारे बट डायरेक्ट रिलेशन ना सुविधा की होबे कि इन केस ऑफ दोज ट्यूमर where gamma knife can be applied, it's a wonderful thing, because surgery লাগবে না, open surgery লাগবে না, कोई रक्तपात ना, कोई admission ना, patient last week সকালে afternoon they can go home and almost no risk. So সুবিধা খুব আছে। তারপরে কস্ট সেভিং কি অ্যাডমিশন না অ্যান্টিবায়োটিক লাগবে না, कोई anesthesia লাগবে না। So একটু from cost price as well as risk wise এটা খুব সুবিধা। But all tumors may not go for gamma knife. গামা নাইফ লাগবে ছোট টিউমার, খুব ডিফিকাল্ট এরিয়া টিউমার, সাপোজ একটু সুপারফিশিয়াল টিউমার আছে জাস্ট বিলো দ্য স্কাল, ওপেন সার্জারি ভালো। আবার কি কোনো সময় এই গামা নাইটে বলে কি আবার কি কোনো সময় ওই জায়গায় আবার টিউমার কি ফিরে আসতে পারে? গামা নাইফ খুব ইম্পর্টেন্ট। গামা নাইফ সাকসেসফুল গামা নাইফ ইন ওয়েল সিলেক্টেড কেসেস টিউমার রিকারেন্স ইজ highly unlikely, because you have given radiation and it stays there. You take nutrition, metabolism, blood supply, everything it cuts off. It's a strategy. Suppose आप दुश्मन আছে, you have cut off all the supply, दुश्मन will melt away. So gamma recurrence খুব uncommon, খুব rare. বলতে চাইবেন পেশেন্টদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? পেশেন্ট বলতে কি ব্রেন টিউমার না ব্রেন एवी malformation माने कि ब्रेन ट्यूमर আছে, ब्रेन कोई असुविधा আছে, सर्जरी is खूब important चीज, but where surgery is cannot be done or there is some problem in surgery, gamma knife খুব ভালো option, this can be used. But আমি কি বলবো কি ফার্স্ট ইউ হ্যাভ টু গো টু সার্জন, হি উইল ডিসাইড কি ভালো হবে, সার্জারি ভালো হবে না গামা নাইফ ভালো হবে, আপনি ডিসাইড করতে পারবেন না, ইউ হ্যাভ টু গিভ দিস টু সার্জন। আপনার নাম আর আমি ডক্টর ঋষিকেশ কুমার, আমি হেড অফ নিউরোলজি অফ ইনস্টিটিউট নিউরোসায়েন্স কলকাতা and vice chair of Institute Neuroscience Kolkata.